মোটামুটি ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বোঝাই যাচ্ছে আজকে আলোচনার টপিক কি, বাট রুম অন্ধকার করে রাখছি অন্য কারণে। 1769 সালের গল্প, তখন কিন্তু ছিল হচ্ছে হারিকেন, কুপি এবং মোমবাতির যুগ। 1869 পরে হচ্ছে বৈদ্যুতিক বাল্ব আসে। ফ্রান্সের নাগরিক নিকোলাস কুগনেট, নামটা একটু অদ্ভুত, তিনি একটা সেলফ প্রোপেলড ইঞ্জিন আবিষ্কার করেন, যেটা 3 চাকার ট্রাক্টরে ব্যবহার করা হতো ফরাসি আর্মিকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করার জন্য। আর ওইটা থেকে প্রচন্ড ধোঁয়া ক্রিয়েট হইতো। আচ্ছা চলেন তো একটা ভিডিও দেখে আসি 69-এর ইঞ্জিন কি কোনো কারণে বাংলাদেশে চলে আসছে কিনা রিপেয়ার করার পরে। ড্রাইভার, এটা কি গাড়ি না ট্রাক্টর? এই ভিডিওটা দেখার পর আমার মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হলো সেই কুগনেট সাহেবের সেলফ প্রোপেলড ইঞ্জিন, যেটা হচ্ছে 3 চাকার ট্রাক্টরে ব্যবহার করা হতো 1769 সালে, সেই ইঞ্জিনগুলো বোধহয় রিপেয়ার করে বাংলাদেশে পাঠাই দিছে। Look, the buses on the roads of Dhaka are using the engine I built in the 18th century. আর ওই ইঞ্জিনগুলো দিয়ে হচ্ছে বাংলাদেশের লোকাল বাসগুলা অপারেট করতেছে। আর না হলে ভাই এই ধরনের ধোঁয়া কিভাবে হয়? তাহলে চলেন তো একটু দেখে আসি ফরাসি নাগরিক কুগনেটকে যদি আমরা এআই দিয়ে আমাদের ভিডিওতে নিয়ে আসি তাহলে উনি কি বলেন। দেখো, আমার বানানো 18 শতকের ইঞ্জিন ঢাকার রাস্তার বাসগুলা ব্যবহার করে। সো ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কথা বলতে গেলেই আমার মনে পড়ে থমাস পার্কারের কথা। কে থমাস পার্কার? চলেন তো এআই দিয়ে যদি থমাস পার্কারকে আমাদের ভিডিওতে নিয়ে আসি তাহলে কি হয়। এই পৃথিবীকে দূষণের হাত থেকে মুক্তি দিতে আমি সর্বপ্রথম তোমাদের জন্য নিয়ে এসেছিলাম বৈদ্যুতিক গাড়ি। সো পার্কার সাহেব সর্বপ্রথম 1884 সালে ইলেকট্রিক ইঞ্জিন, ইয়েস এক্স্যাক্টলি আপনি ঠিক শুনছেন, 1884 সালে প্রথম বিদ্যুৎ চালিত গাড়ি আবিষ্কার করেন থমাস পার্কার সাহেব, এবং সেই ব্যাটারিগুলো রিচার্জেবল ব্যাটারি ছিল। 1884 সালের গল্প বলছি, বাট এটা ডেভেলপ হইতে 2010 পর্যন্ত কেন সময় নিল? এখানে আরেকটা স্টোরি আছে। সো থমাস পার্কার সাহেবের একটা দুঃখ হচ্ছিল। চলেন তো এআই দিয়ে যদি ওনাকে সেই দুঃখটা বর্ণনা করে তাহলে কি হয়। সবই ঠিকঠাক ছিল, মাঝখান থেকে ফোর্ড কম দামি পেট্রোল কার বাজারে আইনা আমার বৈদ্যুতিক গাড়ির স্বপ্নটারে ধোয়াই উড়াইয়া দিল। ইয়েস, এই ফোর্ডের আবিষ্কার, এই ফোর্ডের পেট্রোল গাড়ির আবিষ্কারটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলকে একটু পেছনে ঠেলে দিয়েছিল। সো ডোন্ট ওয়ারি, এটা কিন্তু আবার ডেভেলপ করছে। সো আমরা ভিডিও স্টার্ট করি একদম পুরো দমে। প্রথমেই ইলেকট্রিক ভেহিকেলের ফাংশনিং। ভিডিওর এ পর্যায়ে আমরা আলোচনা করব বৈদ্যুতিক গাড়ি কিভাবে ফাংশনিং করে। চলুন তবে দেখি শাহরিয়ার কি বলে। একটা ব্যাটারিতে প্রথমে হচ্ছে আমি চার্জ দিলাম, ব্যাটারি সেই চার্জটা নিল, নেওয়ার পরে সেই ব্যাটারি চার্জটা ডিরেক্ট সে মোটরে দিয়ে দিল, কিন্তু মোটর তো ডিরেক্ট চার্জ নিবে না, এর জন্য দরকার হয় একটা ইনভার্টার, যেটা হচ্ছে ব্যাটারির ডিসি কারেন্টটাকে এসিতে রূপান্তর করে। আর এর মাঝখানে দরকার হয় হচ্ছে আর একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা কি, আমরা যেমন গাড়িতে অ্যাক্সেলারেটর দেই কিংবা হচ্ছে আমরা গিয়ার চাপি, এখন এখানে তো এই ব্যাপারটা নাই। সো বেসিক্যালি এই কন্ট্রোলারটাই হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের একটা মস্তিষ্ক। এরপরে লাস্ট যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং, মানে যখন ইলেকট্রিক ভেহিকেলে আমরা ব্রেক চাপ দেই তখন হচ্ছে কিছু শক্তি আবার মোটর থেকে গিয়ে ব্যাটারিতে সঞ্চয় হয়, এতে করে ব্যাটারির চার্জটা কিছুটা সেভ হয়। একটু দেখে আসি আমাদের যে ইলেকট্রিক ভেহিকেলের আবিষ্কারক পার্কার সাহেব আমাদের জন্য কি বলতেছেন। এই সব ধোঁয়াওয়ালা গাড়িগুলা বাদ দিয়া বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার করেন, নাইলে আর নিঃশ্বাস লইতে পারবেন না আপনারা। এই ওস্তাদরে যদিও এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে মানে পার্কার সাহেব, কিন্তু ওস্তাদের কথার সাথে কিন্তু আমি একেবারে সম্পূর্ণ 100% একমত। কারণ খুব অচিরেই আমাদের লিভার ফুসফুস সব নষ্ট হয়ে যাবে যদি এইভাবে আমরা ধোঁয়া খাইতে থাকি। তখন কিন্তু বারবার কইতাছি ফুসফুস ক্যান্সারে মরবি, তাড়াতাড়ি ইলেকট্রিক কারগুলানরে অ্যাভেলেবল কর, নাইলে কিন্তু কপালে শনি আছে তগো। এইবার আসি চার্জিং স্টেশন নিয়ে, তবে সাথে লাগবে একটা মোবাইল অ্যাপ। আহামরি কিছু না আসলে চলুন দেখি শাহরিয়ার কি বলছে। এই মুহূর্তে যদি ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশন নিয়ে কথা বলি তাহলে একটু ডিফিকাল্টি বটে বাংলাদেশের মতো একটা দেশে, তবে ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশনগুলো কিন্তু ইজিলি সেট করা যায়, কারণ এখানে কিন্তু লাইনের পর লাইন ডিজেলের মতো দাঁড়িয়ে থেকে ডিজেল নিতে হয় না। চার্জিং স্টেশন নিয়ে চিন্তা করো না, চাইলেই পার্কিং এরিয়া, শপিং মল কিংবা হাইওয়ের আশেপাশে চার্জিং স্টেশন বসানো যায়। এটা তো আর ডিজেল স্টেশন না যে লাইনে দাঁড়াতে হবে। অর্থাৎ আমি চার্জিং স্টেশনগুলো চাইলে যে কোনো জায়গায় রাস্তা যে কোনো ধারে আমি ব্যবহার করতে পারি বা আমি সেগুলো বানাতে পারি। এবং এই চার্জিং স্টেশনে যখন কেউ তার গাড়িটা চার্জ দিবে তখন সে একটা অ্যাপের মাধ্যমে যখন সে প্লাগ ইন করলো গাড়িটা, সে কত কিলোওয়াট বিদ্যুৎ সে গ্রহণ করলো সে অ্যাপ থেকে কিন্তু তার টাকাটা তাকে চার্জ করতে পারে। কিন্তু মেন টাইম আমরা যখন চার্জিং স্টেশনগুলো আমাদের বাসা বাড়িতে ইন ফিউচার সেট করা শুরু করবো বা এই রিলেটেড কোনো কোম্পানি তাদের ব্যবসা শুরু করবে এবং তারা বাসা বাড়ির
গ্রাউন্ড ফ্লোরগুলোতে তাদের চার্জিং স্টেশনগুলো বানিয়ে দেবে ইলেকট্রিক ভেহিকেলের জন্য। আর অন্যদিকে হাইওয়েতে চাইলে নির্দিষ্ট স্পেস পরপর, অর্থাৎ নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার পরপর চাইলে চার্জিং স্টেশন সেট আপ করা যায়। সো চার্জিং স্টেশন সেট আপ করতে কিন্তু অনেক বড় জায়গা, অনেক বেশি জায়গা, ডিজেল বা পেট্রোল বা সিএনজির মতো এরকম জায়গার প্রয়োজন নেই। সাপোজ কেউ হচ্ছে শপিং করতে গেল, শপিং মলের পাশে একটা চার্জিং স্টেশন আছে। কেউ হচ্ছে তার বাসার জন্য কাঁচা বাজার করতে গেল, কাঁচা বাজারের পাশে একটা চার্জিং স্টেশন আছে। অথবা আমরা যেখানে গাড়ি পার্ক করছি, যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, সেখানেই চাইলে একটা করে চার্জিং স্টেশন বসানো যায়। বাসাবাড়ির গ্যারেজ, শপিং মল এবং রাস্তার পার্কিং এ প্রচুর চার্জিং স্টেশন বসাতে এবং পোস্টপেইড সিস্টেমে চার্জিং খরচ পে হবে অ্যাপ থেকে। ভাই ভাতিজা এবং আমার নাতিপুতিরা, তোমাদের ভবিষ্যৎ কিন্তু হলো ই-মোবিলিটি। একটা ধোঁয়াবিহীন সুস্থ শহরে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিব আবার। তবে আজ এই পর্যন্তই। ভিডিওর নেক্সট পার্টে দেখব বৈদ্যুতিক গাড়ির ইতিহাস, ফুয়েল খরচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যাটারির বিশ্লেষণ।